নমস্কার। আজ একটি বিশেষ ভিডিও নিয়ে এলাম, যেটা হলো গয়া পিণ্ডদান সম্পর্কিত। কয়েকদিন আগে এই পিণ্ডদান কার্য আমি সম্পন্ন করে এসেছি, তাই এই বিষয়ে আপনাদেরও জানাতে চাই আমার অভিজ্ঞতার কথা। কারণ অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, গয়াতে কীভাবে পিণ্ডদান হয়, কখন করতে হয়, ঠিক কোন কোন জায়গায় যেতে হয়, আর খরচ কীরকম হয়, সেগুলোই বলবো, দেখতে থাকুন। প্রথমেই বলি, পিণ্ডদান করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং তারা মুক্তি লাভ করে। এটি আমাদের পিতৃঋণ মুক্ত করে এবং তাদের আশীর্বাদ পাওয়া যায়। গয়াতে পিণ্ডদান করার পিছনে একটি বিশেষ পৌরাণিক গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে প্রভু রামচন্দ্র তার পিতা রাজা দশরথের পিণ্ডদান এখানেই করেছিলেন। তাই গয়াকে হিন্দু ধর্মে পিণ্ডদানের জন্য পবিত্র স্থান মানা হয়। এই প্রক্রিয়াটি সাধারণত শুরু হয় একদম সকাল উপবাসে থেকে মুন্ডন করিয়ে, আপনার ইচ্ছা যদি না থাকে মুন্ডন নাও করাতে পারেন, পবিত্র নদীতে স্নান করে অথবা অন্যত্র স্নান করে আসা যায়। প্রথমে ফল্গু নদীর তীরে বা শ্রী বিষ্ণুর কল্কি অবতার মন্দিরে পিণ্ড নিবেদন করা হয়। এরপর বিষ্ণুপাদ মন্দিরে স্বয়ং ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে, যা আত্মার মুক্তির জন্য অত্যন্ত পবিত্র স্থান বলে গণ্য হয়। সেখানে পিণ্ড নিবেদন করতে হয়। আর অক্ষয় বট হলো সেই পবিত্র গাছ, যার নিচে পিণ্ডদানের সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করা হয় এবং বিশ্বাস করা হয় এটি বংশের অক্ষয় আশীর্বাদ প্রদান করে। পরিশেষে ব্রাহ্মণদের ভোজন করানো হয়। যে বিষয়ে সম্পর্কে আলোচনা করলাম, এই শর্তাবলী শুধুমাত্র স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে। আর যদি কোনো ব্যক্তির অপঘাতে মৃত্যু হয়, তাহলে আলাদাভাবে বেতশিলা মন্দিরে পিণ্ডদান করতে হয়। এবার আপনাদের জানাই পিণ্ডদান করার সময় কখন, অর্থাৎ কখন আপনি পিণ্ডদান করতে পারেন। কেউ মারা গেলে তার শ্রাদ্ধাদি ইত্যাদি কাজ হয়ে থাকে এবং আমরা সম্বৎসরি করে থাকি। সেই সম্বৎসরি হয়ে থাকলে, অর্থাৎ 1 বছর পরে, সম্বৎসরির পরে গয়াতে পিণ্ডদান করা যায়। কোনো বিবাহযোগ্য নারী কাজ যদি করতে চান, তাহলে তিনি 1 বছরের আগেই বিশেষ পূজা প্রদান করে এখানে পিণ্ডদান করতে পারেন। আমি ঠিক সেইভাবেই গয়াতে উপস্থিত হই এবং গয়া স্টেশন থেকে কাছাকাছি ভারত সেবাশ্রম সঙ্গে উঠেছিলাম। ওইখানে আমি ও আমার ভাই, আমরা দুজনেই পিণ্ডদানের কার্য সম্পন্ন করি। ভারত সেবাশ্রমের একটা সুবিধা আছে, ওখানে থাকা খাওয়া থেকে শুরু করে ওনারা পুরোহিতও ঠিক করে দেন। সেই পুরোহিতই আপনাকে পিণ্ডদান করতে পুরোপুরিভাবে সাহায্য করবেন। আপনি চাইলে অন্য জায়গা থেকেও করতে পারেন। তা আমি যেহেতু ভারত সেবাশ্রম সঙ্গে উঠেছিলাম, তাই আমার অভিজ্ঞতার কথাই বলছি। এখানে যদি থাকেন, আপনাকে প্রথমেই সকাল সকাল উঠেই 6:30টার মধ্যে মুন্ডন করিয়ে স্নান সেরে নতুন বস্ত্র অর্থাৎ ধুতি, মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরে ওনাদের নির্দিষ্ট কাউন্টারের সামনে লাইনে দাঁড়াতে হবে। সকাল থেকে আপনি কোনো আহার গ্রহণ করতে পারবেন না। স্নানের আগে একান্ত দরকার পড়লে মিষ্টি জল গ্রহণ করতে পারেন। বাকি সেই দিনটি আপনাকে নিরামিষ আহারই গ্রহণ করতে হবে। এখানে আশ্রমের পক্ষ থেকে পিণ্ডদানকারী পরিবারটিকে দুপুরে নিরামিষ আহারের ফ্রি কুপন দেওয়া হয়। তারপর ওনারাই আপনাকে এক পুরোহিতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন এবং ওখানে আপনাকে প্রথম চাই 350 টাকা দিতে হবে, যা দিয়ে পুরোহিত পিণ্ডদানের যাবতীয় সামগ্রী নিজেই বাজার থেকে কিনে নেবেন। এরপর আপনার কাজ হলো যে জায়গায় পিণ্ড দেবেন সেখানে যাওয়ার জন্য একটি অটো বুক করে নেওয়া। আমার ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যুজনিত পিণ্ডদান হয়, আমাকে 3 জায়গায় যেতে হয়েছিল, তাই মাথাপিছু ওনারা 80 টাকা করে নিয়েছিলেন। এবার রাস্তাতেই পুরোহিত নিজে নেমে বাজার থেকে পিণ্ডদানের সামগ্রী কিনে নিতে থাকেন। এই সময় রাস্তাতে আরও দেখতে পাবেন পাণ্ডারা আপনাকে কোথা থেকে এসেছেন, কী নাম, আপনার যাবতীয় তথ্য জিজ্ঞাসা করতে পারেন। তাতে বিভ্রান্ত না হয়ে আপনি নিজস্ব ঠিকানা বা নাম সঠিকই দিয়ে দেবেন। ওনারা আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না, শুধু তথ্য যাচাইয়ের জন্য ওনারা জিজ্ঞাসা করে থাকেন। তাতে বিরক্ত হওয়ার কিছু নেই। এবার আমাদের প্রথম স্থান ফল্গু নদীর ঘাটে পৌঁছে যাওয়ার পর পুরোহিত মশাই আরও কিছু সামগ্রী, ঘর, ধূপ, ফুল ইত্যাদি কিনে নিলেন। সেখানে আরও 20 টাকা লেগেছিল। তারপর ওখানকার এলাকাভিত্তিক পাণ্ডারা রেজিস্টারে নাম ঠিকানা ভালো করে লিপিবদ্ধ করে নেন। এরপর ঘটে করে ফল্গু নদী থেকে জল এনে আমরা কল্কি অবতারের মন্দিরে পিণ্ডদানের জন্য বসলাম। পুরোহিতের নির্দেশে তিল, জব, আটা, ঘি, মধু, কলা ও ঘটের জল দিয়ে মণ্ড তৈরি করা হলো। মন্দির চাতালে বসে ভোজ্য বস্ত্র ও 51 টাকা দক্ষিণা পুরোহিতের হাতে তুলে দিয়ে প্রথম পিণ্ডদান কার্য শুরু হয়। এই সময় ওখানে নির্দিষ্ট স্থানীয় পাণ্ডা মহাশয় আপনার কাছে এসে বসবেন এবং আপনার কাছে ভোজ্য বস্ত্র, কাঞ্চনমূল্য ইত্যাদি বাবদ অনেক কিছু দাবি করবেন। আপনাকে নিজের সাধ্যমতো অর্থ দিতে হবে। আমি ওনাকে 501 টাকা দিয়ে অনুমতি নিই। তারপর নিবেদন করা পিণ্ড ও ফুল তুলে মন্দিরে রাখলাম ও কিছু প্রণামী দিয়ে প্রথম স্থানের পিণ্ডদান সম্পূর্ণ করলাম। এরপর আমাদের দ্বিতীয় স্থান বিষ্ণুপাদ মন্দির। পিণ্ডদান করার জন্য পায়েই হেঁটে মন্দিরে প্রবেশ করে আটচালায় বসে থালায় 20 টাকা দক্ষিণা দিয়ে আবার পিণ্ডকাজ শুরু করা হলো। মন্দিরের গর্ভগৃহে বিষ্ণুপাদে নিবেদন করলাম। এখানে মন্দিরের পাণ্ডা মহাশয় অনেক কিছু দাবি করে থাকেন, তবে সাধ্যানুসারে 250 টাকা দিলাম। এই মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় না, 5 টাকার কুপন কেটে লকারে মোবাইল জমা রাখতে হয়। এখান থেকে বের হয়ে আমরা অটোতে চেপে আমাদের তৃতীয় স্থান অক্ষয় বটের চত্বরে হাজির হলাম। সেখানেও থালায় 10 টাকা দক্ষিণা দিয়ে কার্য শুরু হলো। আর হ্যাঁ,
সেখানে পিণ্ডদান করার সময় মনে রাখবেন আপনাকে একটি ফল আজীবনের জন্য ত্যাগ করতে হবে এবং আপনার স্ত্রী থাকলে তিনিও এটি খেতে পারবেন না। সুতরাং আগে থেকে মনস্থির করে যেতে পারেন, সুবিধা হবে। সবশেষে আমাদের পুরোহিত মশাইয়েরও পুরো কাজ সম্পন্ন করার জন্য দক্ষিণা এখানেই আলোচনা করে নেওয়া হলো। বটবৃক্ষ প্রদক্ষিণ করে তৃতীয় স্থানের পিণ্ডদান কাজটি সম্পন্ন করলাম। এখানে স্থানীয় পাণ্ডাও আগের মতো দাবি করে থাকেন, তবে তাকেও 150 টাকা দিয়ে খুশি করা হলো। এইভাবে আমি আমার বাবা মা, জ্যাঠামশাই জেঠিমা এবং দাদু ঠাকুমার ও পারিবারিক অন্য সদস্যের পিণ্ডদানের কার্য সম্পন্ন করলাম। আপনার কাছে যদি 10 পুরুষের নাম থাকে তাও লিখে নিয়ে যেতে পারেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যদি অন্য কোনো ব্যক্তির বা একাধিক ব্যক্তির পিণ্ডদান করতে চান, যাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, তাদেরও আপনারা গয়াতে পিণ্ডদান করতে পারেন। পুরোহিত মশাই বলার পর তাদের নাম গোত্রাদি উচ্চারণ করে ওই ব্যক্তিদেরও নামে পিণ্ড দিতে পারেন। যেহেতু আমাদের প্রেতশিলাতে পিণ্ডদানের কাজ নাই, সেই জন্য আমরা সকলে অটোতে করে আশ্রমে ফিরলাম। এখন পুরোহিত মশাইকে কথা মতো আমি আমার কাজের জন্য 1500 টাকা দক্ষিণা দিলাম। উনি খুশি মনে তাই গ্রহণ করলেন। সকলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আশ্রমের ভোজন কক্ষে নিরামিষ আহার গ্রহণ করলাম। যেহেতু প্রেতশিলা মন্দিরটিও একটি দর্শনীয় স্থান, দুপুরে বিশ্রামের পর একটি অটো চুক্তি করে প্রেতশিলা পাহাড় ও মন্দির দর্শন করতে বেরিয়ে পড়লাম। প্রায় 700 খাড়াই সিঁড়ি বেয়ে উপরে উঠে মা কালীকে দর্শন করলাম এবং মন্দিরের পুরোহিতের মাধ্যমে 121 টাকা পূজা দিলাম। এরপর বিষ্ণু ভগবানের মন্দির, ব্রহ্মকুণ্ড, প্রেতশিলা ও অন্যান্য দেবদেবীর মূর্তি দেখলাম। অপঘাতে মৃত্যুর পিণ্ডদান বিষ্ণু ভগবানের সামনে ব্রহ্মকুণ্ডে নিবেদন করতে হয়। পাহাড়ে চড়তে অসমর্থ ব্যক্তি পাহাড়ের নিচে ব্রহ্মপুকুরের চাতালে পিণ্ডদান কার্য সম্পন্ন করে গোমুখে পিণ্ড নিবেদন করতে পারবেন। এখানে পিণ্ডদান কার্যের চার্জ অনেকটাই বেশি। পাহাড়ের কিছু কিছু গাছে টাঙানো অপঘাতে মৃত্যু ব্যক্তির ফটো ও ব্যবহার্য পোশাক দেখে মনে কষ্ট অনুভব করলেও পাহাড়ের উপর থেকে গয়া শহরের মনোরম দৃশ্য দেখে মনে শান্তি ফিরে এলো। অপঘাতে মৃত পরিচিত অপরিচিত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে আমরা সন্ধ্যার আগেই নামতে শুরু করলাম। জনশ্রুতি আছে যে এই পাহাড়ের চূড়ায় সন্ধ্যার পর কেউ থাকে না, কারণ অবশ্যই খাড়াই সিঁড়ি বেয়ে নেমে আসা এবং আলোর অভাবও হতে পারে। যাই হোক, আমরা এরপর রিজার্ভ অটোতেই নির্বিঘ্নে ভারত সেবাশ্রম সঙ্গে ফিরে এলাম। সবশেষে আমাদের এখানে গয়ায় এসে পিণ্ডদান করাটা সার্থক হলো। আপনারাও চাইলে যারা ভাবছেন এখানে আসার কথা, নির্ভয়ে আসতে পারেন। হয়তো বাইরে শুনে থাকবেন যেখানে পাণ্ডারা জোর জবরদস্তি করে এবং অনেক টাকা পয়সা তারা দাবি করে থাকেন। এটা একেবারে সঠিক নয়। তারা চান, কিন্তু আপনার সাধ্যমতো আপনি তাদের সঙ্গে কথাবার্তা বলে এখানে তাদেরকে দক্ষিণা হিসেবে দিতে পারেন। যেমন ফল্গু নদীতে 500 টাকা পর্যন্ত দিতে হয়, বিষ্ণুপাদ মন্দিরে 200 টাকা এবং অক্ষয় বটের ওখানে 100 টাকা দিলেও আপনার কাজ হয়ে যাবে। এরপর পুরোহিতের কথা বলি। তিনি সকাল থেকে বেলা পর্যন্ত 3 জায়গায় ঘুরে আমাদের কাজটি সুসম্পন্ন করেছেন, সেই জন্য আমি তাকে 1500 টাকা দিয়েছিলাম। আপনারা যদি এর থেকেও কিছু কমে করাতে চান, তাহলে আপনাদের কোনো পুরোহিতকে ধরে হয়তো 2-3 জনে মিলে একই পুরোহিতের কাছে কাজ করালে কিছু খরচ সম্ভব। সবশেষে আপনাদের একটি সম্পূর্ণ খরচের তালিকা দিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য দিতে পারলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।